নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের প্রাইম নিউজে। রাজ্য সরকারের কৃষি দপ্তরে অফিসার পদে নিয়োগের জন্য অফার বন্টন করা হবে পঞ্চায়েত নির্বাচনের আগেই। বুধবার সচিবালয়ে এই আশা ব্যক্ত করলেন রাজ্য কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। রাজ্য কৃষি দপ্তরে 7টি অফিসার পদে নিয়োগের জন্য পরীক্ষার জন্য বেশ কয়েক মাস আগে পাঠানো হয়েছিল টিপিএসসির কাছে। পরীক্ষা নেওয়ার পর টিপিএসসি 7টি পদের মধ্যে 59টি অফিসার পদে নিয়োগের জন্য বাছাই করে করে পাঠিয়ে দিয়েছে রাজ্য কৃষি দপ্তরের কাছে। এই 59 জনের মধ্যে পশ্চিম জেলায় পেয়েছে 18 জন, দক্ষিণ জেলায় 13 জন, খোয়াই জেলায় 11 জন, গোমতী জেলায় 8 জন, সিপাহীজলা জেলায় 3 জন, উত্তর জেলায় 3 জন, ধলাই জেলায় 2 জন এবং ঊনকোটি জেলায় 1 জন। এর মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 40 জন, এসসি ক্যাটাগরিতে 8 জন, এসটি ক্যাটাগরিতে 12 জন, 33% মহিলা সংরক্ষিত ক্যাটাগরিতে পেয়েছে 21 জন। বুধবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য তুলে ধরেন কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি তিনি জানিয়েছেন খুব শীঘ্রই অফার বন্টন করা হবে। অফার তৈরি শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে অফার বন্টন করা হবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী রতনলাল নাথ। আমাদের কৃষি দপ্তরে অফিসারদের শর্টেজ আছে, এগ্রিকালচার অফিসার। আমরা বেশ কয়েক মাস আগে 60 এগ্রিকালচার অফিসারদের নিয়োগ করার জন্য টিপিএসসির কাছে আমরা পাঠিয়েছি 60 পোস্টের জন্য। 60 পোস্টের মধ্যে টিপিএসসি পরীক্ষা টরীক্ষা নেওয়ার পর আমাদেরকে 59 জন 59 অফিসার কোয়ালিফাইড করেছে এগ্রিকালচার অফিসার হিসেবে গ্রেড 1। একজন পাওয়া যায়নি, এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ, সেই জন্য এই পোস্টে কাউকে পাওয়া যায়নি। এই 59 জনের মধ্যে ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে 18 জন, সাউথ ডিস্ট্রিক্ট 13 জন, খোয়াই ডিস্ট্রিক্ট 11 জন, গোমতী ডিস্ট্রিক্ট 8 জন, সিপাহীজলা ডিস্ট্রিক্ট 3 জন, নর্থ ডিস্ট্রিক্ট 3 জন, ধলাই ডিস্ট্রিক্ট 2 জন এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে 1 জন। মন্ত্রী রতনলাল নাথ এদিন আরো জানিয়েছেন কৃষকদের পাশে রয়েছে বর্তমান রাজ্য সরকার। প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হলে 2টি প্রক্রিয়ার মাধ্যমে সেই কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে। সাহায্য করা হয়ে থাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমেও। 2023 সালের 16 থেকে 18 নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে 58,210 জন কৃষকের 23,171 হেক্টর কৃষি জমির ফসল ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত ধানের জন্য প্রতি হেক্টর পিছু 8,500 টাকা করে মোট 14,58,94,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার মঞ্জুরি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ জেলায়। এই জেলার 14,801 জন কৃষক ক্ষতিপূরণের টাকা পাবে। গোমতী জেলায় ক্ষতিপূরণের টাকা পাবে 9,616 জন কৃষক। পশ্চিম ত্রিপুরা জেলায় পাবে 6,736 জন কৃষক। এছাড়া টমেটো, মরিচ, আলু, শসা, ফুলকপি, বাঁধাকপি, পান ইত্যাদি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এমন 20,078 জন কৃষককে দেওয়া হবে 7,38,24,000 টাকা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন আগামী 4 জুলাই জুলাইবাড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের মনে আছে 16 এবং অ্যাসেম্বলিতে আমি বলেছিলাম যে প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে। 16, 17, 18 নভেম্বর 2023 মিদিলির প্রভাবে কৃষকদের ফসলের ক্ষতি হয় এবং 23,171 হেক্টর জমি 58,000 কৃষকের 58,210 জন কৃষকের ফসলের ক্ষতি হয়। আমরা
ফসলের ক্ষতির পরিমাণ যেটা আমাদের 48,775 মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা, তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে সমীক্ষা করে, এবং এসডিআরএফ এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু 8,500 টাকা করে মোট 14,58,00,000 টাকা, 14,58,94,000 টাকা রাজ্য সরকার এসডিআরএফ এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে। এবং আপনারা জানেন যে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা হলো 58,210, ক্ষতির পরিমাণ 14,58,94,000। এই টাকা মঞ্জুরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ ত্রিপুরায়, তাদের 14,801 জন এই টাকা পাবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আরো জানিয়েছেন, আগামী 10-15 দিনের মধ্যেই হিসেব অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার ক্ষতিপূরণ পেয়ে যাবে। শান্তন টিভি। এসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জিবি হাসপাতালের গাইনো ওটিতে। ওলপেতে রক্ষা পেয়ে গেল জিবি হাসপাতাল। আগুন নিয়ন্ত্রণে নিয়ে নিল অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। বুধবার দুপুরে জিবি হাসপাতালের গাইনো ওটিতে এসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আচমকায় অগ্নিসংযোগ ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দপ্তরে জানিয়ে দেয় ওয়ার্ড মাস্টার। কুঞ্জবন ফায়ার স্টেশন থেকে অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ছুটে যায় জিবি হাসপাতালে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে আগুন সহজে নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যান মেডিকেল সুপারও। মেডিকেল সুপার জানিয়েছেন, ওটির অনেক ক্ষতি হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ওটি স্থানান্তরিত করেছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে নতুন করে এই গাইনো ওটিকে সংস্কার করা হবে। ঘটনার মুহূর্তে কোনো রোগী ছিল না ওটিতে। ওটিতে রোগী থাকলে রোগীদের পাশাপাশি যারা সার্ভিস দিয়ে থাকেন তাদের জন্য ভয়াবহ বিপদের আশঙ্কা থাকতো। আমি যেটা এখন এখানে এসে শুনলাম যে আমাদের যে এসি ওটির গাইনি ওটির যে এসি সিস্টেম থেকেই আগুনটা লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড মাস্টার ফায়ার সার্ভিসে ফোন করেছেন, তারাও খুব দ্রুত গতিতে এসেছেন, এসে আগুনটাকে আয়ত্তে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আগুন একদম কন্ট্রোল, আরো কোনো কিছু নেই, কিন্তু ওটির অনেক ক্ষতি হয়েছে। তো গাইনি ওটি এটা একটা ইমার্জেন্সি ইস্যু, সবসময় ওটি চলতে থাকে। তো আমরা বাই দিস টাইম আমি মুখে মুখে কথা বলে ওটিটাকেও শিফট করে নিয়েছি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের যে ওটি, সেখানে গাইনি ওটি আপাতত শিফট করে নেওয়া হয়েছে। বাকি এখানকার যে কাজকর্মগুলি আমরা ইলেকট্রিক, মেকানিক্যাল, সিভিল, মানে পিডব্লিউডি সমস্ত উইংয়ের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আবার রিনোভেশন করে আবার ওটি চালু করার ব্যবস্থা ছিল না। তখন সেটাই আমি জিজ্ঞেস করেছিলাম প্রথম, কোনো পেশেন্ট লাকিলি ওই মুহূর্তে ছিল না, তো কোনো পেশেন্টের কোনো অসুবিধা নাই। কি মনে হচ্ছে যদি পেশেন্ট থাকতো আজকে? না, পেশেন্ট থাকলে তো সেটা একটা মারাত্মক বিপদ হতে পারতো। পেশেন্ট নয় শুধু, পেশেন্টের সঙ্গে সঙ্গে যারা পেশেন্ট সার্ভিস প্রোভাইড করতেন ওনাদের জন্য বিপদ ছিল। আর সবচেয়ে বড় কথা, যে পেশেন্টটা ওনাকে তো অ্যানাস্থেসিয়াতে থাকতো, তাহলে সাংঘাতিক মুশকিল হয়ে যেত। রিয়েলি বিপজ্জনক বিষয় ছিল। এদিকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ঘাম ঝরাতে হয়েছে। প্রায় 30 মিনিট সময় লেগেছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। আমরা তখন ধরে এলাম, প্রচন্ড ধোয়া, ঢুকতে পারতেছি না। তাছাড়া তিন দিকে কি আছে, কিছু রাস্তা হয়ে যাচ্ছে, সব দিকে ধোয়া। এবার গ্লাস ভেঙে ঢুকে জল তুলছিলাম মেন এসিটার থেকে, যেটা একটা এসি আছিল এসিটার থেকে পুরোটা পুরা মানে হিট, প্রচন্ড হিট ধরে যাচ্ছে। জল দিয়ে অনেকক্ষণ পরে পরে ভিতর দিকে গ্লাস ভাঙ হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে তারপর আমরা ভিতর দিকে কয়টা এসি পুরা গেছে? এখানে একটা এসি মেন আর একটা হিটে পুরা। পেশেন্ট কি পেশেন্ট ছিল না, আমরা মানে যারা ওয়ার্ড মাস্টার আছে তারা বলতে পারবো। ইঞ্জিন বলতে এখন তো কোনো কিছু পাইছি না। ওর মানে কয়টা নাগাদ ঘটনাটা হয়েছিল? এটা দেখেন, আমরা খাতাটা দেখতে আমরা তো কল পাওয়ার সঙ্গে সঙ্গে কতক্ষণ সময় লাগলো আপনাদের? আধা ঘন্টা। এখন প্রচন্ড হিট কাজ করা যায়, মাছ দিয়ে কাজ
সব দিকে বোঝো তো গ্লাসটা সব অ্যাডজাস্ট করে ভাঙা রয়েছে অনুমানিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখন রিপোর্ট তো পাওয়া গেছে না, আমরা স্যাররা আছে তারা দেখবো। এই অগ্নিকাণ্ডের ঘটনার ফলে জিবি হাসপাতালে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। গাইনো ওটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়। শান্তন টিভি। পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যাশা মতোই ওসি স্তরে রদবদল হল রাজ্য পুলিশের। বুধবার রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে প্রকাশিত এক নির্দেশ মূলে পূর্ব থানার ওসি করা হয়েছে ইন্সপেক্টর রানা চ্যাটার্জিকে। পূর্ব থানার বর্তমান ওসি ইন্সপেক্টর সঞ্জীব সেনকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। এছাড়াও এই বদলির তালিকায় রয়েছেন 8 জন পুলিশ ইন্সপেক্টর এবং 1 জন সাব ইন্সপেক্টর। বদলির তালিকায় রয়েছেন ইন্সপেক্টর নাটু গোপাল দেব, ইন্সপেক্টর দেবজিৎ চ্যাটার্জি, ইন্সপেক্টর সমরেশ দাস, ইন্সপেক্টর খোকন সাহা, ইন্সপেক্টর সুমন্ত ভট্টাচার্য এবং সাব ইন্সপেক্টর বিভাস দাস। রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনের নির্দেশেই এদিন এই বদলির তালিকা প্রকাশিত হয়। বদলির তালিকায় নাম থাকা পুলিশ আধিকারিকদের 30 জুনের মধ্যে নিজেদের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। গাড়ি ও স্কুটির সংঘর্ষে নিহত 1, আহত 3। ঘটনা চাম্পাহাওর বাজার সংলগ্ন এলাকায়। বুধবার সন্ধ্যা 7টা নাগাদ ঘটে এই ঘটনা। একটি মারুতি গাড়ি খোয়াই থেকে চাম্পাহাওরের উদ্দেশ্যে যাচ্ছিল। অপর দিক থেকে আসছিল একটি স্কুটি। মারুতি গাড়িটি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে স্কুটিতে থাকা চালক সহ 2 জন আরোহী গুরুতর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় অপর 2 জনকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। মারুতি গাড়ির চালককে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। গুরুতর আহত হয় মারুতি গাড়ির চালকও। 400 মিটার আগে বড় জোর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টটা যেটা শুনলাম যে গাড়ি বাড়ি দিল, তো আমরা যাওয়ার পরে দেখলাম 3 জন ইনজুর্ড পারসন 3 দিকে পড়ে আছে ব্লিডিং অবস্থায়। তো আমরা ওটা নিয়ে আসলাম। তো গাড়ির নাম্বার পাইনি, গাড়িটা হয়তো বা দূরে নয়তো বা এখানে নেই। তো আমরা 3 জনকে নিয়ে এসে হসপিটালে দিয়ে দিলাম। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে দুর্নীতি ও নৈরাজ্যের অভিযোগ আনার পাশাপাশি কাজ, খাদ্য ও অবাধ পঞ্চায়েতের নির্বাচনের দাবি বুধবার সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক মিছিল সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি শুরু হয় মেলার মাঠ থেকে, শেষ হয় ওরিয়েন্ট চৌমুহনীতে এসে। পরে এখানে একটি সভায় মিলিত হয় তারা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন বিধায়ক রতন দাস এবং পবিত্র কর সহ আরও অনেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। রাজ্য, কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য কায়েম করেছে। প্রশ্নপত্র ফাঁস, অর্থ তোলা দুর্নীতির সঙ্গে যুক্ত। তাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং তাদের বিরুদ্ধে যারা জড়িত কঠোর ব্যবস্থা নিতে হবে। আমাদের রাজ্যে স্কুল বেসরকারিতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। চা বাগানগুলো জবরদখলের চেষ্টা হচ্ছে, চা বাগানের জায়গা মন্ত্রী যুক্ত হয়ে অন্য কাজে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। বেআইনি কাজ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার সঙ্গে যুক্ত হচ্ছে অন্যান্য যে সমস্ত জনজীবনের সমস্যা, কাজ, খাদ্য, রাস্তাঘাট, জল, খুব খারাপ অবস্থা, এগুলিকে সংস্কার করতে হবে এবং স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এগুলোর বিরুদ্ধে আজকে এই মিছিল, জনজীবনে মানুষের সমস্যা নিয়ে এই মিছিল আমরা সম্মিলিত করছি। আমরা আজকে আমাদের রাজ্যে প্রত্যক্ষ করছি, সারা দেশে যেমন এখন নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল, আর আমাদের রাজ্যে সেই জনতা দলের, এই বিজেপি দলের সরকার এখানে কোনো ধরনের চুক্তি, নিয়ম কানুন ছাড়া পশ্চিমবাংলার চরম দুর্নীতিগ্রস্ত এক প্রতিষ্ঠানের কাছে আমাদের ঐতিহ্যবাহী হাসপাতাল তুলে দিচ্ছে। ত্রিপুরা রাজ্যে স্কুলগুলো যখন ঢুকছে, শিক্ষক নেই, পরিকাঠামো নেই, 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সমবেত বন্ধুগণ, কাজ নেই, এই এলাকায় বসবাসরত আমাদের ব্যবসায়ী বন্ধুরা সবগুলোর বিরুদ্ধে। জলে ডুবে মর্মান্তিক মৃত্যু 38 বছর বয়সের এক ব্যক্তির।
মৃত ব্যক্তির নাম বিমল দাস। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার গামাইবাড়ি এলাকায়। বুধবার বিমল দাস নামের এই ব্যক্তি বাড়ির কিছুটা দূরে একটি জলাশয়ে স্নান করতে গিয়েছিল। স্নান করতে গিয়ে তিনি তলিয়ে যান এই জলাশয়ের জলে। এলাকাবাসীরা জলের তলা থেকে উদ্ধার করে বিমল দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কি করে ঘটল বিমল দাসের এই ঘটনা তা নিয়ে সৃষ্টি হয়েছে নানান রহস্যের। কি দেখছেন আপনি? আমি তো বললাম সিনচলের মধ্যে পাওয়া লাগছে, আমি ধরে দিই, আমি স্নান করতাম। উনি কি করতে গেছিল জলে? স্নান করতাম, স্নান করতে গেছিল। কি হয় মনে হয় তো যেগুলো আমি দেখছি নিচে 1 ঘন্টা হয়ে গেছে। কি হয় আপনার? এমনি বাতিঘাট আহি পাড়া প্রতিবেশী। নাম কি ওর? বিমল দাস। বাড়ি কোন জায়গায়? ও তো বিকার পাড় 15 নম্বর ওয়ার্ড। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল কৈলাসহর মহকুমার বৌলাপাশা এলাকায়। কৈলাসহর থানার 500 মিটারের মধ্যে এই চুরির ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বৌলাপাশা এলাকার স্থায়ী বাসিন্দা বিমল কৃষ্ণ রায়ের বাড়িতে প্রকাশ্যে দিন দুপুরে এই ঘটনা। চিকিৎসার জন্য রাজ্যের বাইরে রয়েছেন বিমল কৃষ্ণ রায়ের স্ত্রী সহ তার সন্তানেরা। সকাল প্রায় 10টা নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে বিমল কৃষ্ণ রায় যান তার ওষুধের দোকানে। বিকেল প্রায় 3টে নাগাদ তিনি দুপুরের খাবারের জন্য বাড়িতে যাওয়ার পর দেখতে পান গেটে বাইরের দিকে তালা ঝুললেও বারান্দার গ্রিল ভাঙা। ঘরের ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান সবকিছু লন্ডভন্ড। নগদ টাকা সহ গয়নাগাটি লুট করে নিয়ে যায় চোরের দল। আমার বাড়িতে বৌলাপাশা, বিমল কৃষ্ণ রায় আমার নাম। আমার বাড়িতে আজকে দুপুরবেলা আমি বাড়িতে যখন দোকান থেকে আইসি খাইতে, তখন হঠাৎ করে এদিকে আমার তালা ভাঙ্গা। ঘরে ঢোকার পরে দেখা যায় আমার সব গদ্রেজ টদ্রেজ সব ভাঙ্গা। এরপরে কি জিনিস আছে সব আমি এখন ঠিক করে কইতে পারতাম না। কিছু সোনার জিনিস গেছে আর কিছু টাকা, ক্যাশ টাকা গেছে, 20-30 হাজার টাকা হইব। তো আপনার বাড়িতে কি কেউ থাকে না? না, আমি মিসেস দিল্লিতে আছে ছেলের সাথে। তো আপনার বাড়িতে একাই থাকি। আপনার বাড়ি থেকে কটার সময় গেছেন? 10:30 গেছে সকালবেলা। ওহ, এখন বাজে প্রায় 4টা। আমি 3:30টার দিকে বাড়িতে ঢুকছি। দেখেন সবকিছু ভাঙা। নগদ টাকা আর সোনা দানা ছাড়া কিছু নিচে না, আর কিছু তো আমি কইতে পারতাম না এখন দেখতে। তো প্রায় তো 8 ঘন্টা হয়েছে ঘরে আইছেন, আপনি কি থানাতে জানাইছেন? জানাইছি, ওসি সব আমি ডাইরেক্ট টেলিফোন করে বলছি। কি বলুন উনি? ওসি দেখতেছে আমি আপনার বাড়িতে আছেন, আছি। আপনি কি মনে করতেছেন এই ঘটনাটার পিছনে কোন ধরনের কোন সন্দেহ বা কিছু? সন্দেহ তো কিছু করার নাই, আরো কয়েকটা কেস তো এরকম হয়েছে। যে কোনো একটা গ্রুপ আছে মনে হয় এরকম। রাস্তার পিচ শুকিয়ে যাওয়ায় বেরিয়ে আসছে ইটের টুকরো, যার কারণে এই রাস্তা বর্তমানে পরিণত হয়েছে মরণ ফাঁদে। মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা। সংস্কারের কোনো ধরনের উদ্যোগ নেই মহকুমা প্রশাসনের। ঘটনা ধনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলকাজরা এলাকায় নিশানমুড়া থেকে প্রায় 2 কিলোমিটার কলাক্ষেত পর্যন্ত গ্রামীণ রাস্তাটির এই বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা ধরে প্রায় কয়েক শত মানুষের চলাচল। স্বাভাবিকভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। রাস্তার বিষয়টা হইল মনে করেন এটা যা দীর্ঘ প্রায় 4-5 বছর হইব এই রাস্তাটার সমস্যা। এটা তো আমরা যে এটা দেখতে পারে যে এটা কি পরিস্থিতি হইয়া রয়েছে। বাইক লিয়ে উঠতাম গেলে মনে করেন যে একটা ইটের কোনার ভিতরে যদি চাকাটা লাগে সাইকেল লিয়ে কাটিয়ে উপরের দিকে উঠতো, আবার বাড়ি থেকে নামতো মনে করেন যে বড় বড় গর্ত, অনেক সমস্যা। এটা যদি মনে করেন যে ইটের কোনা পরে দোনটা চাকার ফলে মানুষ আর রাখতে পারে না। বাড়ি সাইকেল হইলে তো রাখতে পারতে না, উল্টে ফিরে যা। দুর্ঘটনা হয়নি রাস্তা খারাপ কারণে? হয়েছে, না যে এমন না হয়েছে, 2-3 বার এমন হয়েছে যে একবার সাইকেল লিয়ে উল্টে ফিরে গেছে। একটা ফ্যামিলি লিয়ে যাইতাম লাগলে মনে করেন যে ফ্যামিলি ঠ্যাংনার লগে ফ্যামিলি ফিরে যাই গিয়া সাইকেল লিয়ে আমরা যাই গিয়ে পরে দিতাম সাইকেল পাতলা লাগে তো কইতে পারি যে মা পিছনের ফ্যামিলি তো ফিরে গেছে, আমরা দিয়ে সাইকেল লিয়ে যাই গিয়েছি। এই বিষয়টা আপনারা পঞ্চায়েত বৈদ্যুতিন কর্তৃপক্ষকে জানাইছেন নি? জানে, তারা সবাই জানে, বা তারা দিক দিয়ে আসা যাওয়া করতেছে। এই রাস্তাটা করতে কই গেছে? এটা আপনার কালীবাড়ি থেকে শুরু করে আপনার কলাক্ষেত পুকুর অব্দি। এই জায়গাটার নাম কি?
এটার নাম হলো নিশিনামুরা। তো এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা যেহেতু গ্রামবাসী সবাই আছে, এটা দিয়ে সবাই বাগানও যায় বা কলা ক্ষেতের মানুষ এটা দিয়ে, প্রায় মানুষ এটা দিয়ে যায়, যেহেতু বেশিরভাগই মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে না, কারণ সবার বাগান আছে এখানে, ঠিক আছে। তো এই রাস্তাটা যদি মনে করেন যে ঠিকঠাক করে দেয়, সবাই ভালো করে চলাফেরা করলো। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কাঁকড়াবন নগর শাখার অন্তর্গত শালগড়া স্কুল শাখার পক্ষ থেকে বুধবার নবীন বরণ অনুষ্ঠান হয় শালগড়া স্কুলে। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা কলম দিয়ে বরণ করে নেয় স্কুলের সকল কার্যকর্তারা। পরিষদ গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন কাঁকড়াবন নগর শাখার সম্পাদক দেবাশিস সরকার। উপস্থিত ছিলেন কাঁকড়াবন নগর শাখার সম্পাদক দেবাশিস সরকার সহ ত্রিপুরেশ্বরী বিভাগ সংযোজক ত্রিশান সাহা, গোমতী জেলা সংযোজক আকাশ গোস্বামী, ত্রিপুরা প্রদেশ আত্মনির্ভর ভারত আয়াম রাজীব দেব সহ অন্যান্যরা কার্যকর্তারা। বলে আমি আগামী দিনে পলিটিশিয়ান হতে চাই, সেই রাস্তাটা কোনটা, সেই রাস্তাটা এবিভিপি দেখাতে পারবে। আমি আগামী দিনে ব্যবসায়ী হতে চাই, সেই রাস্তাটা কোনটা, এবিভিপি দেখাতে পারবে। চাকরি করতে চাই, সেই রাস্তাটা কোনটা, এবিভিপি দেখিয়ে দেবে। এই জন্য তোমরা এবিভিপি করবে। আর তোমাদের কাছে বিনম্র অনুরোধ, যাদের অবদানে তোমরা আজকে এখান পর্যন্ত পৌঁছেছো, তোমাদের মা বাবা, তাদের এই অবদান কখনো অস্বীকার করো না। কারণ তাদেরকে যদি তোমরা সম্মান না করতে পারো, আলটিমেটলি ভগবান বেরাজি হবে। আর ভগবান যদি তোমাদের উপরে যদি খারাপ দৃষ্টি থাকে, তোমাদের যদি অভিশাপের চোখে উনি দেখে, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর মা বাবা ভগবান থেকে কম নয়, তাদেরকে সবসময় সম্মান করা, যারা বড় আছে তাদেরকে সবসময় সম্মান করা। আমাদের যে প্রাচীন যে ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সম্বন্ধে জানা, এই জিনিসগুলি তোমরা আগামী দিনে আরো বেশি বেশি করে গ্রহণ করবে। কারণ একটা সময় ছিল কমিউনিস্টের আমলে আমরা বিকৃত ইতিহাসকে পড়াশোনা করেছি। আমরা সবাই আজকের দিনে জানি বাবরের পরে হুমায়ুন, হুমায়ুনের পরে আকবর, আকবরের পরে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব পর্যন্ত আমরা নাম বলে দিতে পারবো একজনের পরে একজন। কিন্তু আমরা কিন্তু মহারানা প্রতাপের সম্বন্ধে জানি না ঠিকঠাক, তাদের পরিবার সম্বন্ধে জানি না, শিবাজী সম্বন্ধে জানি না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।